নমস্কার বন্ধুরা, গল্পকথক মিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে পাঠে আমি মিতা। আজ আমার শ্রোতা বন্ধুদের জন্য আমি পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্য রচিত ছবি ছোট গল্পটি। আশা রাখবো আমার বন্ধুরা পুরো গল্পটিতে আমার সাথে থাকবেন। শুরু করছি বন্ধুরা আমার আজকের উপস্থাপনা, ছবি। দিনটাকে আজ পুরো ছকেই রেখেছিল জুনি। গোটা সকাল ল্যাপটপ নিয়ে গড়াগড়ি, তারপর খেয়ে দিয়ে সোজা সুহানাদের বাড়ি। সেখানে রাহুল, শিখর, দিয়া, অনুষ্কারা আসবে, তখন ঘন্টা দুই টাইম পাস কোনো ব্যাপারই না। আর বিকেলে তো আজ পরম লুটেরা দেখার জন্য অ্যায়সান ঝুলুঝুলি করছে। তারপর সময় পেলে ফুড কোর্টে বসবে খানিক, নয়তো ব্যাক টু প্যাভিলিয়ন। ব্রেকফাস্টের টেবিলে চপাট হয়ে গেল প্ল্যানটা। সবে টোস্টে জ্যাম মাখিয়ে প্রথম কামড়টা দিয়েছে। বাবার প্রশ্ন ধেয়ে এলো, আজকের তারিখটা মনে আছে তো জুনি? কি উদ্ভট জিজ্ঞাসা। কান ছাঁকিয়ে জুনি বলল, জুলাই 20। সে তো সব্বাই জানে, কিন্তু আজ কি? 2-1 সেকেন্ড ভুরু কুঁচকে মগজ হাতড়ালো জুনি। সার্চ ইঞ্জিন ফেল। হাত উল্টে পাল্টা প্রশ্ন করল, কি? কিছুই কি মেয়ের মনে থাকে? এবার মার গলা ঝনঝন। সারাক্ষণ শুধু ফেসবুক, মোবাইল, চ্যাট, বন্ধুদের সঙ্গে হাহাহিহি। নতুন কলেজে ঢুকলো, ঢং করে মাইক্রোবায়োলজিতে অনার্স নিল। পড়াশোনায় কণা মাত্র উৎসাহ আছে? আরে সেশন তো শুরু হোক। জুনি মাথা ঝাঁকিয়ে পড়ল। এখন তো পার্ট 1 পরীক্ষা চলছে, কলেজ খুলতে সেই তো আগস্ট। জানি জানি, তবে ইন্টারেস্ট থাকলে এর মধ্যেও তুমি কলেজ যেতে, খোঁজ নিতে কোন স্যার প্রাইভেট পড়াবে, কি কি কিনতে হবে। পরশু গেলাম তো, কোনো স্যার ম্যাডাম নেই, শুধু একটা বুড়ো মতো লোক, বোধহয় ল্যাব অ্যাসিস্ট্যান্ট, টেবিলে টান হয়ে ঘুমোচ্ছে। ফের ঝেঁঝে উঠতে যাচ্ছিল শর্মিষ্ঠা, হাত তুলে থামালো দেবজিৎ। ভৎসনার সুরে মেয়েকে বলল, কিন্তু দিস ইজ ভেরি ব্যাড জুনি। আজকের দিনটা তোমার স্মরণে রাখা উচিত ছিল। আজ তোমার ঠাম্মা দাদুর বিয়ের দিন। ও হ্যাঁ, তাই তো। জুনি লজ্জা লজ্জা গলায় বলল, সরি বাবা। যাও, এক্ষুনি ঠাম্মা দাদুকে উইশ করে এসো। চেয়ার ছেড়ে উঠতে গিয়েও জুনি থমকালো। কত বছর হচ্ছে যেন? এইটাও খেয়াল নেই? 49। আবার একটা হাস্যকর কথা, বিয়েটা হয়েছে জুনির জন্মের 30-31 বছর আগে। সেই বিবাহ বার্ষিকীর হিসেব জুনি রাখবে কি করে? আর ওই সব প্রাগৈতিহাসিক ঘটনার হিসেব সে রাখবেই বা কেন? তবে বাবা মাকে তো এসব বলা যায় না, এমন সেন্টু ঝাড়তে শুরু করবে দুজনে। নীলিমা আর কমলেশ দক্ষিণের বারান্দায়। বেতের চেয়ারে গভীর মনোযোগে খবরের কাগজ পড়ছে কমলেশ। পাশে টেবিলে আরও কয়েকখানা খবরের কাগজ। জুনি মুখ বেঁকালো। এগুলো একটার পর একটা গিলবে দাদু, সারা দিন ধরে। সারাক্ষণ কাগজে চোখ ডুবিয়ে কি যে সুখ পায়, মনেও তো রাখতে পারে না কিছু। কি পড়ছে জিজ্ঞেস করলে জবাবও দিতে পারে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সেনাইল আর কাকে বলে? তুলনায় ঠাম্মা অনেক কম বুড়িয়েছে। হাঁটু ব্যথা, কোমর ব্যথায় ঢক ঢক করে ঠিকই, তবে জ্ঞান গম্যি টনটনে। নীলিমার দিকেই আগে এগোলো জুনি। মোড়ায় বসে চা বিস্কুট খাচ্ছিল নীলিমা, চোখ গ্রিলের ওপারে। জুনি পিছন থেকে গিয়ে আলতো করে জড়িয়ে ধরল ঠাম্মাকে। নীলিমা চমকায়নি। কাপ মেঝে নামিয়ে নাতনির নাক নেড়ে দিল, হেসে বলল, কি হলো রে, সকাল সকাল এত আদর কেন? বাধাই বাধাই, স বাধাই। কেন রে, কী করলাম? ওই যে তুমি আর দাদু হর্ষবর্ধনের আমলে ছাদনাতলায় গিয়েছিলে, ইসলিয়ে। নীলিমার ঠান্ডা গালে গাল ছোঁয়ালো জুনি।
হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ঠাম্মা। কনগ্র্যাটস ফর দ্য গোল্ডেন জুবলি ইয়ার অফ ইয়োর বিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নীলিমার চোখ খুশিতে ভরে গেল। তোর দাদুকেও বল। সামান্য ইতস্তত করল জুনি। বলবো? হ্যাঁ, অবশ্যই। বিয়েটা কি আমি একা করেছি? নীলিমা হাত বাড়িয়ে কমলেশের হাঁটু ঠেলল। এই, জুনি তোমায় কি বলবে? মুখ থেকে সরল কাগজ। নাকে নেমে আসা চশমার ওপর দিয়ে তাকাচ্ছে কমলেশ। করমর্দনের ভঙ্গিতে জুনি হাত বাড়িয়ে দিল। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি দাদু। কমলেশের চোখ পিটপিট। ভারী চিন্তিত স্বরে বলল, মিশরের খুবই খারাপ অবস্থা। কত লোক মরে গেল। কি যে হবে দেশটার। আমলও যা, কান মাথা দুটোই গিয়েছে। নীলিমার গলা উঁচুতে চড়ল। শুনছ? নাতনি তোমাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে এসেছে। কোনো প্রতিক্রিয়াই হলো না। ফের কাগজে ঢেকে গেছে কমলেশের মুখ। এই উইশ করার জন্য মার একগাদা জ্ঞান শুনতে হলো। একটুক্ষণ ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইল জুনি। তারপর ঠাম্মাকে একটা ঠোঁট টেপা হাসি উপহার দিয়ে কেটে এলো বারান্দা থেকে। ডাইনিং টেবিলে ফিরে বাবাকে কেসটা রসিয়ে বলতে যাচ্ছিল, তখনই জারি হলো সর্বনেশে ফতোয়া। শর্মিষ্ঠা গুমগুমে গলায় বলল, আজ কিন্তু কোথাও বেরোনোর মতলব করো না, সারাদিন বাড়িতে থাকবে। শুনেই জুনি হাউমাউ। কেন? আজ স্পেশাল ডে, তোমার পিসিরা আসবে। হয়তো দুপুর বিকেলেই কারো তো একটা বাড়ি থাকা উচিত। যাদের কাছে আসছে তারা তো থাকছেই। বোকার মতো কথা বলো না। তুমি থাকবে বাড়ির লোক হিসেবে। যথেষ্ট ধারী হয়েছ। পিসিদের একটু আপ্যায়ন টাপ্যায়ন করো। জুনি ঘাড় চুলকোতে চুলকোতে বলল, আমার যে একটা কাজ ছিল। এটা আরও দরকারি কাজ। ভেবো না আমি আজ তাড়াতাড়ি চলে আসব। আমিও। দেবজিৎ মাথা দোলালো। রাত্রিরে আজ নো রান্না, বাইরে থেকে খাবার আনা হবে। কোনটা বেটার, চাইনিজ না মোগলাই? কোনোটাতেই আগ্রহ দেখালো না চুনি। বেজার মুখে বলল, কিন্তু আমি থেকে করবোটা কি? দাদু ঠাম্মাকে একটু সঙ্গ দিবি আর কি। বাট হাউ? হাউ হাউ করিস না তো। শর্মিষ্ঠা আলগা ধমক দিল। কাছে কাছে থাকবি, একটু কথা বলবি, গল্প করবি। প্রায় রোজই তো দুজনকে সারাদিন একা একা থাকতে হয়। এক একটা দিন নাতনিকে পাশে পেলে ওদেরও কত ভালো লাগবে বল। জুনি বলতে যাচ্ছিল, তাহলে তোমরা থাকছো না কেন? দাদু ঠাম্মার তো তাতে আরও ভালো লাগবে। বলল না, গিলে নিল কথাটা। ডিসিশন যখন মানিয়েই ফেলেছে, ওটাই বহাল থাকবে। ফালতু যেচে আরও ঝাড় খেয়ে কি লাভ। চুপচাপ জলখাবারের পাট চুকিয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়ল জুনি। ইয়ার প্লাগ গুঁজে গান চালিয়ে দিল মোবাইলে। কয়েকটা সুফি গান কাল ডাউনলোড করেছে ইউটিউব থেকে, সেগুলোই শুনছে চোখ বুঝে। বিরক্তিতে দপদপ করছে মাথা। যদি গান শুনে একটু হালকা হয়। দুপুরে যে যাওয়া হচ্ছে না, সোহানাকে জানাবে কি না ভাবলো একবার। থাক, ইচ্ছে করছে না। ওরা কেউ রিং করুক, তখন বললেই হবে। কিন্তু পরমকে তো একটা খবর দেওয়া দরকার। ছেলেটা ভালো, অন্তত জয়ের মতো আঁতু টাইপ নয়, রোহনের মতো অসভ্যও নয়। পরম একটু গুডি গুডি ধরনের, তবে কথা বলে বেশ গুছিয়ে। ওর সঙ্গে বিকেল সন্ধেটা আজ কি চমৎকার কাটত। দাদু ঠাম্মা পুরো দিনটাই চটকে দিল। বেশিক্ষণ শোক আঁকড়ে থাকা অবশ্য জুনির ধাতে নেই। বাবা মা অফিস বেরিয়ে যাওয়ার পর উঠে পড়ল গা ঝেড়ে। অলস পায়ে একবার চরকি দিল ফ্ল্যাটময়। দাদু ঠাম্মার ব্রেকফাস্ট শেষ। দাদু এখন ড্রয়িং হলের সোফায় এবং যথারীতি খবরের কাগজে ডুবে আছে। আর ঠাম্মা কিচেনে কি যেন নির্দেশ দিচ্ছে বেলামাসিকে। জুনিকে দেখতে পেয়ে দুলে দুলে বেরিয়ে এলো নীলিমা।
কিরে, পায়েস খাবি তো? আলগাভাবে জুনি বলল, হচ্ছে বুঝি? দেবু মুখ ফুটে বলল, আমিও ভাবলাম সবাইকে একটু মিষ্টি মুখ করাই। ও, তুমি নিজে বানাচ্ছ? আর কি পারি রে, ওই ঠায় দাঁড়িয়ে দুধ নাড়া। দেখলি না তোর জন্মদিনে পায়েস বানাতে গিয়ে কি হাল হলো? টানা 2 দিন শয্যায় কোমরে হট ব্যাগ নাওড়ে মালিশ করো রে। তারপরও বাবা তোমায় বলল, কি আক্কেল! আহা, আজ তো বেলাই করবে। আমি মাপটাপ সব দেখিয়ে দিচ্ছিলাম। জুনি কাঁধ ঝাঁকালো। ঠাম্মার স্বভাব সে জানে। রান্নাবান্নার ব্যাপারে ঠাম্মা বেজায় খুঁতখুঁতে। মোটেই বেলামাসির ওপর ভরসা করে থাকবে না, নিজে হাত লাগাবেই। অর্থাৎ কপালে ফের খানিকটা ভোগান্তি লেখা আছে নীলিমা দেবীর। ঠাট্টা করে জুনি বলল, তাই এ তো গেল তোমার তরফের ব্যাপার। তোমাদের জন্য কি হচ্ছে আজ? ওই যে দেবু রাতে খানা আনবে, সে তো আমরা সবাই মিলে খাবো। তোমাদের জন্য কোনো স্পেশাল আইটেম নেই এবেলা? ইলিশ মাছ এসেছে তো আজ। ওই ডাঁটা দিয়ে আমার প্রিয় কাঁটা চচ্চড়ি রাঁধছে বেলা। আর তোর দাদুর জন্য ঝিঙে পোস্ত। জুনির গা কিস করে উঠল। কাঁটা চচ্চড়ি আর ঝিঙে পোস্ত! প্রাক সুবর্ণ জয়ন্তীর বিবাহবার্ষিকী! কি ভেদে কম্বিনেশন! দাদু ঠাম্মার জন্য ওটাই বোধহয় আদর্শ। টুকুস করে একটা টিপ্পনি কাটতে যাচ্ছিল জুনি। ঘর থেকে মোবাইলের আওয়াজ পেয়ে দৌড়েছে। বিছানা থেকে যন্ত্রটি তুলে মনিটরে চোখ রাখতেই বুকে পলকা টোকা। হ্যাঁ, পরমই বটে। জুনি বোতাম টিপেই বলল, কোথায়? এই ট্রেন থেকে নামলাম, জেইউ ক্যাম্পাসে ঢুকছি। কটায় ক্লাস? আজ গোড়াতে এই ওয়ার্কশপ, বহুত ল্যাদাবে। আহারে, খোকার ইঞ্জিনিয়ারিং পড়ার শখ আছে আর পরিশ্রমের নামে গায়ে জ্বর। হুম, খেটেই তো সুখ। তোর পিছনে কম খাটছি? হি, দেখিস হাম রক্ত না বেরিয়ে যায়। খুব মজা না? কলেজ নেই, ক্লাস নেই, বাড়িতে শুয়ে বসে মস্তি করছিস। মোটেই না স্যার, বাড়িতে বসে বোর হচ্ছি। তো চলে আয়, আমিও ওয়ার্কশপের পরের পিরিয়ডগুলো বাঙ্ক করব। আজ হবে না রে, বাড়িতে আটকে গেছি, একদম ব্যাডলি স্টাক। মানে? বিকেলে আসছিস তো লুটেরা? পারবো না রে, সরি। সে কি, কেন? একটা অকেশন পড়ে গিয়েছে বাড়িতে। দাদু ঠাম্মার বিবাহবার্ষিকী, 49th ইয়ার। ওপারে সেকেন্ডের নীরবতা। তারপরেই পরমের গলাটা শুনতে পেল জুনি। ওয়াও, গ্রেট! 49 বছর একসঙ্গে আছেন, ভাবা যায় না। ঢঙের কথা, স্বামী স্ত্রী দুজনে বেঁচে থাকলে একদিন না একদিন তো বিয়ের 49 বছর হবেই। তবু এত একটা লম্বা সময় দুজনের গায়ের গন্ধ একরকম হয়ে গেছে নিশ্চয়ই। ফাজলামি হচ্ছে? না রে, আমি সিরিয়াস। ভাবছি তোর সঙ্গে এক্সপেরিমেন্টটা স্টার্ট করব কি না। প্রাণে দেখি খুব পুলক, নাক টিপলে দুধ বেরোয়, এখনই ওসব চিন্তা। আরে, ভবিষ্যতের কথা তো এখন থেকে ভাবতে হবে। কেরিয়ার মানে কি শুধুই চাকরি? ফ্যামিলিও তো। মারব এক ঝাপ্পড়। ওয়ার্কশপে যা। যাচ্ছি তো। বাই দ্য ওয়ে, ফেসবুকে দিয়েছিস? কি? তোর দাদু ঠাম্মার ইভেন্টটা লাগিয়ে দে, জমে যাবে। লাইন কেটে দিয়েছে পরম। চোখ সরু করে কয়েক সেকেন্ড ভাবল জুনি। পরমের পরামর্শটা মন্দ নয়, লেগে পড়বে। ভাবা মাত্র কাজ। জুনি তুড়তুড়িয়ে বেরিয়ে এলো ঘর থেকে। দাদু এখনও সোফায় এবং খবরের কাগজ। ঠাম্মা ফের রান্নাঘরে, নিজেই ডেকচির দুধে হাত ঘোরাচ্ছে। জুনি সোজা গিয়ে ঠাম্মাকে ডাকল, একটু এসো তো। কোথায়? এসো না, দুধটা লেগে যাবে যে। ও বেলামাসি দেখবে। প্রায় হিড় করে টানতে টানতে নীলিমাকে তাদের নিজেদের ঘরে নিয়ে গিয়েছে জুনি।
নীলিমা হাঁপাচ্ছে প্রায়। বলল, কি হয়েছে বলবি তো? তোমার আর দাদুর বিয়ের ছবি আছে? কেন? আহা, বড্ড প্রশ্ন করো। আছে কি? ছিল তো, বোধ হয় পুরনো অ্যালবামটায়। বের করো এক্ষুনি। কি করবি ওসব ছবি দিয়ে? যা বলছি করোই না, দারুণ মজা হবে। নীলিমা সন্দিগ্ধ চোখে একবার দেখল নাতনিকে, তারপর পায়ে পায়ে গিয়ে কাঠের আলমারিটা খুলেছে। ঝুঁকে নিচের তাক হাতড়ে বের করলো এক বিবর্ণ অ্যালবাম। অমনি ছোঁ মেরে কেড়ে নিয়েছে জুনি। পাতা উল্টেই চোখ জল জল। এই তো কোণের সাজে ঠাম্মা আর টোপর পরে দাদু। ঠাম্মার মুখটা কি মিষ্টি, তবে রোগাই ছিল। তুলনায় এখন দড়ির মতো শুকিয়ে যাওয়া দাদু অনেক বেশি স্বাস্থ্যবান। জিমটিম করতো নাকি? দেখতেও তো বেশ ছিল দাদু, হিরো হিরো ভাব। জুনি ছুটে মোবাইলখানি নিয়ে এলো। হলদেটে ফটো, তবে তেমন অস্পষ্ট নয়। পুটপুট করে কয়েকটা ছবি তুলে নিল মোবাইল ক্যামেরায়। একটু এডিট করে নিলে দিব্যিই লাগবে। নীলিমা হাঁ করে নাতনির কাণ্ড কারখানা দেখছিল। বলল, এসব কি করছিস? জুনি তর্জনী ওঠালো। কোনো কথা নয়, ড্রয়িং হলে চলো। কেন? নো আর্গুমেন্ট। সোজা গিয়ে দাদুর পাশে বসো, তোমাদের জোরে ছবি তুলব। নীলিমা বোধ হয় মজা পেয়েছে এবার। কপট ভ্রুকুটি হেনে কমলেশের পাশটিতে গিয়ে স্থাপন করল নিজেকে। জুনিও প্রস্তুত। খপ করে কমলেশের মুখের সামনে থেকে নামিয়ে দিল খবরের কাগজখানা। কমলেশ হতভম্ব মুখে তাকাতেই ক্যামেরা ক্লিক। একটা, দুটো, তিনটে। কমলেশ বিহ্বল মুখে বলল, ছবি কেন? জুনি ফিক করে হাসল। মিশরে পাঠাবো, ওখানকার লোকেরা চাইছে। হ্যাঁ? জবাব না দিয়ে জুনি ধা। মিনিট 15 মধ্যে কাজটি সুচারুভাবে সমাধা করে ফের উকি দিয়েছে ঠাম্মার ঘরে। যা ভেবেছে তাই। ঠাম্মা মন দিয়ে অ্যালবাম উল্টোচ্ছে। জুনি পাশে গিয়ে বসল। ঘাড় লম্বা করে দেখছে ছবিগুলো। একটা ছবিতে হঠাৎ দৃষ্টি আটকালো। স্যুট টাই পরা দাদু হেভি কেতা মেরে দাঁড়িয়ে, পাশে লাজুক মুখে লম্বা ঝুল কার্ডিগান পরা ঠাম্মা, পিছনে পাহাড়। জুনির গলা থেকে উচ্ছ্বাস ঠিকরে এলো। আই বাস, এটা কোথায় তোলা গো? সিমলা। বিয়ের পর গিয়েছিলাম আমরা। হানিমুন? ওই আর কি, দুজনের প্রথম বেড়ানো। দাদুকে তো পুরো সাহেবের মতো লাগছে। পাক্কা সাহেবই তো ছিল লোকটা। ওই রকম নাক, চোখ, মুখ, টকটকে ফর্সা রং। বিয়ের সময় বর দেখে সবাই বলেছিল, নীলি তোর কি কপাল রে, বর তো একেবারে খোদ লন্ডন থেকে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ রে, বিয়ের পর দেখলাম তার হাঁটা চলা, কথা বলার কায়দা। কে বলবে সে খাঁটি বাঙালি? আসলে ছোটবেলা থেকে সাহেবী স্কুলে পড়েছে তো, বাড়িরও অঢেল পয়সা। ওসব আদব কায়দা রক্তে ঢুকে গিয়েছিল যে। চাকরিও করত বিদেশি কোম্পানিতে, উঁচু পোস্টে। ও মা, তাই নাকি? তাহলে শুনেছিলাম ইন্স্যুরেন্সের এজেন্ট ছিল। সে তো অনেক অনেক পরে। বিয়ে যখন হলো তখন তার দাপট দেখে কে। শনিবার গাড়ি হাঁকিয়ে অফিস থেকে চলে যাচ্ছে রেসের মাঠে। বাড়ি ফিরেই আমায় নিয়ে গেল হোটেলে ডিনার করতে। হয় কন্টিনেন্টাল, নয় চাইনিজ। চীনে খাবারটাই বেশি পছন্দ ছিল। সাপটে সুপটে ঝিঙে পোস্ত খাওয়া কমলেশকে ঠিক মেলাতে পারছিল না জুনি। অস্ফুটেই বলল, দাদু চাইনিজ খেত? খুব খেত, জম ছিল চীনে খাবারের। ওর পাল্লায় পড়ে আমাকে ওই অখাদ্য কুখাদ্য গিলতে হতো। নীলিমার চোখ যেন কেমন দূরে চলে গিয়েছে। কি ঠাট তখন বাবুর। হোটেলে খেয়ে কাপ্তানি মেজাজে 10 টাকার নোট ফেলে দিত চীনে চেলো বাজিয়ে এটার টুপিতে। তখনও হোটেল রেস্তোরাঁয় গান বাজনা হতো নাকি? নিশ্চয়ই। তখনও কলকাতায় বিলিতি চাল ফুরোয়নি।
তবে আমরা চীনে খাবার খেতে যেতাম চ্যাংওয়ায়। সেখানে গেটের বাইরে একজন চীনে বাজনাদার চেলো বাজিয়ে যেত অবিরাম। তাকে ওই বকশিসটা দিয়ে তোর দাদু পাইপ টানতে টানতে সোজা গিয়ে উঠত গাড়িতে। দাদু পাইপও খেত? ভাবিস কি তোর দাদুকে? পাইপ চুরুট ছাড়া কিছু তার ঠোঁটেই উঠত না। তার মেজাজে সবাই তখন থরহরি কাঁপত। আপিসের লোকজন, আমরা, তুমিও? ওরে বাবা, আমি প্রথম ওকে যে ভয় পেতাম। পান থেকে চুন খসলেই মেজাজ। এটা এখানে নেই কেন? জানলার পর্দা সরানো কেন? এই টেবিল ম্যানার জানো না? ওই এটিকেট শেখনি? একবার তো ঠাস করে আমায় চড়ই মেরে দিয়েছিল। কেন? আমি কি নিয়ে একটা তর্ক করেছিলাম। তারপর? জুনির চোখ বড় বড়। তুমি কি করলে? একা ঘরে বসে একটু কেঁদে নিলাম। ব্যাস? দাদু তোমায় সরি বলেনি? অত কি মনে আছে? জুনি হেসে ফেলল। হ্যাঁ, এখন তো সিন পুরো উল্টো গো। তুমিই দাদুকে দাবড়াও আর দাদু কেঁচো হয়ে বসে থাকে। নীলিমাও হেসে কি যেন বলতে যাচ্ছিল। দরজায় বেলা ডাকছে। উঠে রান্নাঘরে গেল নীলিমা। জুনি সামান্য হতাশ। গল্পটা বেশ জমে উঠেছিল। বাধা পড়ার কোনো মানে হয়? আচ্ছা, সত্যি দাদু ওরকম ছিল? এখনকার জড়ফরদ দাদুর সঙ্গে আগের দাদুকে যেন মেলানোই যায় না। ভাবতে ভাবতে ঘরে ফিরে ল্যাপটপ খুলল জুনি। ফেসবুকে যেতেই, ও মা, এর মধ্যেই জনা 25 লাইক এসে গিয়েছে যে। গোটা 10 কমেন্টও। কি কিউট কাপল। 50 বছরের জন্য আগাম শুভেচ্ছা। উর্দু শায়েরিও আছে একটা, খানতিনিক ছোট্ট ছোট্ট গানের লাইন। তুমি যে আমার, তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর। কেউ নবদম্পতির ছবিতে মুগ্ধ, কেউ বয়স্ক যুগলের। ইয়ং দাদুর চেহারার যা প্রশংসা, ফ্যান ক্লাব না গড়ে ওঠে। নীলিমা গলা তুলে ডাকছে, এই জুনি, একবার শুনে যায় এদিকে। জুনি ল্যাপটপ ছেড়ে উঠে এলো। কি? নীলিমা একটা বাটি চামচ বাড়িয়ে দিল। দেখ তো পায়েসটা ঠিকঠাক হলো কি না। চামচে ফোঁ দিয়ে বস্তুটি চাখল জুনি। আঙুলে মুদ্রা ফুটিয়ে বলল, তোমার টাচ আছে, ভালো হবে না? গাল ছড়িয়ে হাসল নীলিমা। বাটি চামচ ডাইনিং টেবিলে নামিয়ে ফিরছে ঘরে। জুনিও গেল পিছনে পিছনে। একবার ঠাম্মাকে ফেসবুকের প্রতিক্রিয়াগুলো দেখাবে কিনা ভাবল। থাকবে, জমুক আরও, পরে ঠাম্মাকে চমকে দেবে। নীলিমা অ্যালবাম তুলে রাখছে আলমারিতে। ঘুরে জুনিকে বলল, কী রে, চানে যাবি না? স্নান পরে। জুনি খাটে জমিয়ে বসল। আগে কাহিনীটা ফিনিশ করো, অধরই রয়ে গিয়েছে। কোন কাহিনী? দাদু কি করে হিটলার থেকে গান্ধী হলো? এমনি কি আর হয়েছে রে সোনা? ধাক্কা খেতে খেতে ধাক্কা খেতে খেতে। কীরকম? প্রথম ঘা খেলো চাকরিটায়। বিদেশি কোম্পানি হঠাৎ পাত্তারি গুটিয়ে চলে গেল দেশ ছেড়ে। তোর বাবা তখন বছর 3 বড় পিসি পেটে। এখানকার ব্যবসা বাণিজ্যের হাল তখন খুব খারাপ হতে শুরু করেছে। তবু তখন মোটামুটি একটা ভালো চাকরি পেতেই পারত তোর দাদু। তবে ওই যে তার নেচার, যে লেভেলে কাজ করতাম তার নিচে কিছুতেই নামতে পারবো না। আর ফালতু ফালতু দেশি কোম্পানিতে তো ঢুকবেই না। তাতে নাকি তার মান খোয়া যাবে। 1-1.5 বছর ডাহা বেকার, কিন্তু রাইসি চালের কমতি নেই। ওদিকে সঞ্চয়ের টাকাও প্রায় শেষ হওয়ার জোগাড়। তখন বাবুর ব্যবসা করার স্বাদ জাগল, এক্সপোর্ট ইম্পোর্টের। কিন্তু টাকা কোথায়? আমায় এসে ধরল। নীলিমা হাত তুলল। আমার গয়নাগুলো সব গেল। সব গয়না দিয়ে দিলে? কি করি বল? ওই দাপুটে লোকটা সারাটা দিন বাড়িতে মুখ শুকনো করে বসে থাকে, ছটফট করে সারাক্ষণ। নীলিমা লার হাসল। ঠাসে ব্যবসাও চলল না। কেন? ব্যবসা করাটা একটা অন্য ধরনের ব্যাপার। অনেক কূটবুদ্ধি থাকতে হয়। ওসব তো ছিল না মানুষটার।
লোকজনকে বড় বেশি বিশ্বাস করত। ফলে যা হয়, যাদের নিয়ে নেমেছিল তারাই ডুবিয়ে ছেড়ে দিল। রাশি রাশি দেনা মাথায় আমাদের তখন সর্বশান্ত দশা। তারপর দাদু কি করলো তখন? গাড়িটা বেচে দিল। বালিগঞ্জে ভাড়া থাকতাম। সংসারের খরচ কমাতে উঠে গেলাম বেহালার সরসুনায়। অত বড় চাকরি করতো দাদু, নিজের বাড়ি ছিল না? কি করে থাকবে? তোর দাদুর পৈতৃক বাড়ি তো এলাহাবাদে। দার্জিলিংয়ে পড়াশোনা করত, সেখান থেকে কলকাতায়। তারপর থেকে তো নিজের বাড়িঘর করার আগেই তো এসব ঝামেলায় পড়ে গেল। তাছাড়া তখন তো ফ্ল্যাট কালচারও ছিল না, কেনাকিনিতেও যেত না লোকজন। খানদানি পাড়ায় ভাড়া নিয়ে থাকাটাই ছিল রেওয়াজ। নীলিমা থামল একটু, চোখ কুঁচকে নাতনিকে বলল, সরসুনার বাড়িটা তো নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, তা আছে। জুনি ঘাড় নাড়ল। দুখানা ঘর ছিল, ছোট্ট ছোট্ট। বাড়ির সামনে একটা মাঠ, তার এপারে পুকুর। একদম ঠিক। ও বাড়িতে আমরা অনেক বছর ছিলাম। ওই বাড়িতে থেকেই তোর বাবা পিসিরা লেখাপড়া করলো, তাদের বিয়ে থা হলো, তারপর তুই হলি। তোর যখন 6 বছর বয়স তখনই তো তোর বাবা এই ফ্ল্যাটটা কিনল। নীলিমার চোখ আবার কোনো সুদূরে উধাও। কি কষ্ট করে যে থেকেছি ওখানে। তোর দাদুর তখন স্থায়ী চাকরি কিছু নেই। ছোটোখাটো চাকরি ধরতো ঠিকই, কিন্তু বেশি দিন তার তো পোষাতো না। এদিকে তোর বাবা পিসিদের লেখাপড়া চালানো, সংসারে যাতে দুবেলা হাঁড়ি চড়ে তার ব্যবস্থা করা। আমাকেও তখন রোজগারপাতিতে নামতে হয়েছিল। তুমি আবার চাকরি করতে কবে? টিউশনি করতাম, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়াতাম। খুব বেশি টাকা পেতাম না বটে, তবুও। নীলিমা বলেই চলেছে টুকরো টুকরো গল্প। লড়াই, যুদ্ধ, অভাব, অনটনের উপাখ্যান। চাকরি করতে করতে কমলেশের ইন্স্যুরেন্সের এজেন্সি নেওয়ার কাহিনী। কমলেশদের পৈতৃক ব্যবসা ডুবে গিয়ে এলাহাবাদের বাড়ি বিক্রি হয়ে যাওয়ার ইতিহাস। একটা বনেদি পরিবারের দরিদ্র হয়ে গিয়েও ফের মাথা তুলে দাঁড়ানোর মতো একটা ঘটনা। শুনতে শুনতে জুনির গায়ে কাঁটা দিচ্ছিল। ঠাম্মাকে আর সে ছাড়ছেই না। স্নান সেরে খেতে বসল। ফের ঝাঁপি খুলতে হলো নীলিমাকে। খাওয়া কখন শেষ? কিন্তু জুনির প্রশ্ন যেন ফুরোই না। দাদু ঠাম্মার 49 বছরের জীবনটাকে আজই যেন পড়ে ফেলতে হবে। নীলিমাকেও বুঝি কথায় পেয়েছে। নাতনিকে উজাড় করে দিচ্ছে যাবতীয় স্মৃতি। অনেক ঘটনাই জানে জুনি, তবু যেন নতুন করে জানছে। বছর 10 আগে দাদুর সেই সেরিব্রাল অ্যাটাক, মরতে মরতে বেঁচে ওঠা, বাবার এই ফ্ল্যাটটা কেনা, দাদুর একটু একটু করে কাজ চলা গোছের সুস্থ হয়ে ওঠা। সব মিলিয়ে যেন এক আস্ত উপন্যাস, পর্বে পর্বে রোমাঞ্চ। তারপরেও কিনা ঠাম্মা অবলীলায় বলে, কিভাবে যে 49টা বছর কেটে গেল ঠেরই পেলাম না। কিছু ঘটনা জুনি তুলে দেবে নাকি ফেসবুকে? দেখাই যাক না, কার কেমন লাগে। শেষ দুপুরে ফের ল্যাপটপে বসল জুনি। ফেসবুক খুলে স্থির। ওরে বাস, আরও কত লাইক! কমেন্টের সংখ্যাও প্রায় বেড়ে গিয়েছে 5 গুণ। পরিচিতদের গণ্ডি ছাপিয়ে অচেনা অজানা বান্ধবীও বন্ধুরাও ভরিয়ে দিয়েছে দেওয়াল। না, ঠাম্মাকে ডেকে দেখাতেই হয় এক্ষুনি। তরাক লাফিয়ে উঠে দাদু ঠাম্মার ঘরের সামনে এলো জুনি। দরজা ভেজানো। জুনি একটু থমকালো। ঠাম্মা কি শুয়েছে? অনর্গল বকবক করে ক্লান্ত? ডাকাটা কি ঠিক হবে? সামান্য দোনামোনা করে জুনি ঠেলল দরজা। দেখল ঠাম্মা জেগেই আছে। ওষুধ খাওয়াচ্ছে দাদুকে। একটা ট্যাবলেট পুরে দিল দাদুর মুখে, জল খাইয়ে দিল। তারপর আঁচলে মুছিয়ে দিচ্ছে মুখ। আস্তে আস্তে শুয়ে পড়ল দাদু। ঝুঁকে দাদুর মুখে কি যেন দেখল ঠাম্মা। শুকনো কপালটায় হাতে রাখল একবার। দাদুর পাতলা পাতলা
সাদা চুলে হাত বোলাচ্ছে এবার। জুনি কি দৌড়ে মোবাইলটা আনবে? ক্যামেরায় তুলে নেবে দৃশ্যটা, দিয়ে দেবে ফেসবুকে? জুনির পা নড়ল না। দু চোখের কোলে শিরশির সহসা। গলার কাছে কোত্থেকে একটা যেন ডেলা জমাট বাঁধছে। জুনি স্পষ্ট শুনতে পেল তার ভিতরকার জুনিটা কানে কানে বলছে, না রে জুনি, ফেসবুকে নয়, কিছু কিছু ছবি মনেই রেখে দিতে হয়, শুধু নিজের জন্যে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। খুব তাড়াতাড়ি হাজির হব আরও একটি নতুন গল্প নিয়ে। গল্পটি ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবে। আরও গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন গল্পকথক মিতার।